প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আমাদের অনেক প্রিয় মানুষ সাইফুল আলম। স্বাগত আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই আমরা। প্রথম আলো, চাহিদার চেয়ে পশু বেশি, তবু কমছে না দাম। ঈদের আগে চড়া মশলার বাজার, শেষ আটের আরও কাছে বাংলাদেশ। ক্রিকেটের একটি খবর, ভর্তির যোগ্যতাই ছিল না, তবু ডক্টরেট ডিগ্রি পান বেনজির। দৈনিক সমকাল, সুপার 8-এর পথে বাংলাদেশ, ট্রেন সময়ে ছাড়ছে না ট্রেন, বৃষ্টিতে সড়কে ভোগান্তি, মহাসড়ক থেকে অলিগলি পশুর হাটের বিস্তার। কালের কণ্ঠ, পশুর দামে নৈরাজ্য, দাম নিয়ে চিন্তিত ক্রেতা বিক্রেতা। ইত্তেফাক, রাজনৈতিক দ্বন্দ্বে আড়াল হচ্ছে স্বর্ণ চালান, পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। মানব জমিন, আনার হত্যার নির্দেশ অর্থদাতা মিন্টু, বেনজিরকে নিয়ে গোপালগঞ্জে যে আলোচনা। বাংলাদেশ প্রতিদিন, কি হচ্ছে নাপ সীমান্তে, মিন্টুকে ঘিরে অপার রহস্য, কোরবানির পশু নিয়ে এ কোন বিলাসিতা। খবরের কাগজ, শুদ্ধাচার পুরস্কারে অশুদ্ধতা, মিনায় গমন, হজের আনুষ্ঠানিকতা শুরু, সাকিবের ফিরে আসার বার্তা। দৈনিক ইত্তেফাক, তদন্তে নতুন মোড়, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য, এমপি আনোয়ার আজিম হত্যাকাণ্ড। যায় যায় দিন, দুর্নীতি বিরোধী লড়াইয়ে একসঙ্গে কাজ করবে ঢাকা ওয়াশিংটন, হাটে গরু বেশি, ক্রেতা কম। আজকের পত্রিকা, বিদেশে ছোট হচ্ছে শ্রমবাজার, বেনজিরের বিরুদ্ধে মামলা করবে দুদক। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, কুইক রেন্টাল এখন গলার কাটা, সুপার 8-এর সম্ভাবনা উজ্জ্বল বাংলাদেশের। আপনি শিরোনাম শুনলেন, খেলা নিয়ে একটু কথা বলতে চাই যে আমরা তো নানাভাবে দোদুল্যমানতায় ছিলাম, কি হবে। তো হল্যান্ডকে হারিয়ে শেষ 8-এ আরও কাছে বাংলাদেশ, পত্রিকার শিরোনাম। তো সব কিছু মিলিয়ে আরেকটি খেলা, নেপাল 17 তারিখ, সেদিন আমাদের ঈদ উৎসব। আশা করছি তো ঈদ উৎসব, জয় উৎসব সব মিলেই তো একটা বড় উৎসব হবে নাকি? ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি নিয়ে আমরা গত শুক্রবার এখানে আলোচনা করেছিলাম যে আসলে আমাদের ক্রিকেট নিয়ে অনেক স্বপ্ন, এবং এই মুহূর্তে বলা যায় যে আন্তর্জাতিক কোনো খেলা যেটি বাংলাদেশকে পরিচিতি দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়, সেটা ক্রিকেট। অস্বীকার করার কোনো উপায় নাই। এবং ক্রিকেটে আমরা একদম আকাশ ছোঁয়া স্বপ্নও দেখি কখনো কখনো। ক্রিকেট এমন খেলা যে আসলে আগে থেকে কিছু বলা খুব মুশকিল, প্রেডিকশন করা, হাত গুনে যেমন বলে দেওয়ার সেরকম সম্ভব না আর কি। আর বাংলাদেশ কখনো ভালো করছে, কখনো খারাপ করছে। আর টি-20 তো আরও অনিশ্চিত, মাত্র 2 ওভারের খেলা। 2টা ওভার যদি খুব ভালো হয় তাহলে বোঝা যাবে যে আসলে কোন দিকে মন নিচ্ছে খেলার। যেমন ওয়ানডে 10 ওভারের খেলা আমরা বলি, টেস্ট ম্যাচ একদিনের খেলা, একদিন দেখলেই বোঝা যায় 5 দিনের অবস্থা কোন দিকে যাবে। সেটা তৃতীয় দিন কি চতুর্থ দিন কিংবা দ্বিতীয় দিন, 5 দিন খেলবে কিনা, 5 দিন। হ্যাঁ, তো সেই জন্য টি-20 একটা অনেক রকম চমক আছে, একটা সাসপেন্স আছে, উত্তেজনা আছে এক ধরনের টি-20-র মধ্যে। গতকালও আপনি খেলাটা দেখেন, একটা সময় মনে হচ্ছে বাংলাদেশ হেরে যাবে, যেভাবে 6 মারছিল এবং মারের শক্তি যা, একটা বল তো স্টেডিয়ামের বাইরে। কিন্তু এটা ঠিক যে এই কিংস টাউন স্টেডিয়াম বাংলাদেশের জন্য সৌভাগ্যের প্রতীক, কারণ বিদেশের মাটিতে প্রথম আমরা এখানে টেস্ট জিতেছিলাম। যদিও এখানকার আবহাওয়াটা একটু বৈরী, প্রচণ্ড বাতাস, একেবারে সাগর পাড়ে, তো সে কারণে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারপর প্রথম দিকে বৃষ্টিরও একটা ঝামেলা ছিল। খেলার মধ্যখানেও কিন্তু আমরা মনে করেছিলাম, প্রেডিকশন যেটা করছিল সেটাও তো কিন্তু আমরা পিছিয়ে ছিলাম জয়ের সম্ভাবনার দিক থেকে। যেটা এই প্রেডিকশনের কথা বললেন, অধিকাংশ সময় দেখলাম প্রেডিকশন মেলে না। এক সময়কার আবহাওয়ার বার্তার মতো, আবহাওয়া অফিসে বৃষ্টি হলে বললেই হতো না, দেখা গেল ঝড়, একেবারে খড়খড়ে রোদ, আবার বলতো যে বৃষ্টি হবে না, হয়ে যাচ্ছে।
তো সেই অবস্থায় অবশ্য অনেক পরিবর্তন হয়েছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা অনেক দূর অগ্রসর হয়েছে। এখন আবহাওয়ার বার্তা অনেক অনেক বেশি অ্যাকুরেট হচ্ছে। তো সেদিক থেকে কালকে খেলাটায় বৈচিত্র্য ছিল, উত্তেজনা ছিল, এক ধরনের আনন্দ ছিল, এবং সাকিবের ফিরে আসা ছিল। আমরা বলি অবশ্য যে সাকিবের ফিরে আসা, কিন্তু সাকিব তো ছিলই, কালকে ভালো খেলেছে, এটা ঠিক। ব্যাটিং লাইনটা খুব চমৎকার ছিল, অল্প বলে অধিক রান ছিল, 64, 46 বলে সম্ভবত, 46 বলে 64। তো এটা আমার মনে হয় যে আমাদের এই টিমে আমরা যে 4-5 জন খেলোয়াড়ের দিকে, মুখের দিকে তাকিয়ে থাকি, খেলার দিকে তাকিয়ে থাকি, তার মধ্যে সাকিব অন্যতম। যদিও টপ অর্ডার নিয়ে আমাদের এখনো আমাদের অনেক ধরনের আমাদের অসন্তোষ আছে, ক্ষোভ আছে। কালকেও দেখেন কিরকম একটা মারতে গিয়ে কিরকম আউট হলো, তখন তো আমরা ভাবলামই যে বোধহয় গেল খেলাটা। যাই হোক, আমরা জিতেছি এবং আমরা যে 8-এর মধ্যে যাওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এবং 17 তারিখ নেপালকে হারালে ইনশাআল্লাহ আমরা চলে যাব। তো সেই জন্য আমার মনে হয় ঠিক আছে, দেখি আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে গরুর হাট, কোরবানি উপলক্ষে বাড়ি যাত্রা, ঈদ যাত্রা, সড়ক যোগাযোগ সবকিছু বেশ আলোচিত। আজকে যদি গরুর হাটের কথাই বলি, চাহিদার চেয়ে পশু বেশি, তবু দাম কমছে না, এটা হলো প্রথম আলোর শিরোনাম। মহাসড়ক থেকে অলিগলি, পশুর হাট বাজার বিস্তার সমকালের শিরোনাম। ঢাকায় কোরবানির পশুর হাট, দাম নিয়ে চিন্তিত ক্রেতা বিক্রেতা কালের কণ্ঠের শিরোনাম। আবার কোরবানির পশু নিয়ে এ কোন বিলাসিতা, এই প্রসঙ্গ তুলেছে বাংলাদেশ প্রতিদিন। কেন যে একটি গরু 1 কোটি টাকায় বিক্রি হচ্ছে না, দাম হাঁকা হচ্ছে। তো সেটা তো আপনি দেখেন যে এখানে কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের একজন সম্মানিত আলেম, উনি আবার ফতোয়া দিয়েছেন, যদি এরকম লোক দেখানো হয় তাহলে কিন্তু কোরবানি হবে না। না, আপনি 1 কোটি টাকা দিয়ে আপনি একটা গরু কেন কিনবেন? এটা হলো প্রথম প্রশ্ন। আপনি কি প্রশ্ন আসবে যে আপনি কি সুস্থ? এই প্রশ্নটা করলে কিন্তু আপনি অযৌক্তিক, আপনার রাগ করার কোনো অধিকার থাকবে কিনা এটার প্রশ্ন। আপনি 1 কোটি টাকা, ভাই আপনাকে 1 কোটি দিয়ে গরু কিনতে হবে কেন? একটা সময় আমরা যখন ছোট ছিলাম, আমরা তো পুরনো ঢাকার মানুষ, হাজারীবাগের মানুষ, সেখানে অনেক ট্যানারি ছিল এক সময়, আপনি জানেন। তো আমাদের বাসার আশেপাশে অনেক ট্যানারি মালিকের বাড়ি ছিল। তো আমরা দেখতাম যে কোনো কোনো বাড়িতে 5টা 6টা গরু কোরবানি দিচ্ছে। কেউ ওইটা দেখে আবার পরে 7টা কিনে আনলো, কেউ 10টা গরু কিনে আনলো, মানে প্রতিযোগিতা শুরু হলো। এবং 3 দিন ধরে কোরবানি দিত। কোরবানির দিন, পরের দিন, হয়তো কোরবানির দিন 5টা ফালাইলো, তারপর দিন। এইটার আমি জানি না, এটা কোরবানির মধ্যে আমরা ধর্মকে বিশ্বাস করি যে কোরবানি দেই, যে আত্মত্যাগের মহিমায় আমরা উজ্জীবিত হই, এর মধ্যে সেটা আছে কিনা। তো এখন দেখেন, গতকালও আমি লক্ষ্য করলাম যে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা একটা গরু দাম হাঁকা হচ্ছে। তো কেউ না কেউ তো কিনছে। আপনি আবার এদিকে আমরা বলছি যে না, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, টাকা নাই। তো আমার তো মনে হয় যেই লোকটা 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 50 লাখ অথবা 1 কোটি টাকা তাকে গরু কিনবে, সঙ্গে সঙ্গেই তো আপনার ইনকাম ট্যাক্সের লোক তাকে বলা দরকার যে ভাই আপনার আপনি রিটার্নের কত টাকা আপনি ট্যাক্স দেন, আপনার রিটার্নের ইয়েটা দেখান আমাকে। এটা কিন্তু আছে। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও দেখেন, জবাবদিহিতার, হ্যাঁ, সার্টেন আপনার হাজির হয়ে যাচ্ছে মার্কেটে। আপনি একটা গোল্ডের কিছু কিনলেন, আপনি একটা ডায়মন্ডের কিছু কিনলেন, আপনি জানানো না যে আপনার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, সে আপনার ইনকাম ট্যাক্স কার্ড চাইবে, যে আপনার সেখানে তো কার্ড সিস্টেম করে দিয়েছে, আপনি কত টাকা ট্যাক্স দেন সেটা একটা কার্ড থাকে, সেই কার্ড আপনি সেখানে লেখা থাকবে। আপনি বছরে ট্যাক্স দেন 2 লাখ টাকা, আপনি 1 কোটি টাকা দিয়ে গরু কেনেন, কিভাবে সম্ভব? এই যে অসঙ্গতি জায়গায় জায়গায়, এটাকে আমার মনে একটা ধাক্কা দেওয়া দরকার। এই ধাক্কাটা কিভাবে হয়? যেমন আমি একটা ছোট্ট করে আলোচনা করি, এই যে পশুর মহাসড়ক থেকে অলিগলি পশুর হাটের বিস্তার, শর্ত মানছেন না ইজারাদাররা, হাটের পরিধি নির্ধারিত চৌহাদ্দিতে নেই, যানজটে পড়ে নগরবাসীর অসহনীয় ভোগান্তি, এবং নির্ধারিত জায়গা ছাড়া যদি কোথাও হাট বসে আমরা তা ভেঙে দেব। মীর খায়রুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিএনসিসি। তা ভেঙে দিব, কবে ভেঙে দেবেন? এটা বলে বটে, কিন্তু এটা কার্যকর হয় না।
আপনি জানেন যে হাটগুলো যারা ইজারা নেয় তারা কারা? সাধারণ কোনো মানুষ? তারা কাউন্সিলর, তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী, তারাও এইসব কিছু তোয়াক্কা করে না। এটা বাৎসরিক ব্যবসা, এটা কোনো কিছু তোয়াক্কা করে না। তাদেরকে আপনি আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন, এটা অসম্ভব ব্যাপার। এবং তারা বলে 3 দিনের ব্যবসা, 4 দিনের ব্যবসা, 5 দিনের ব্যবসা। আমি এত লক্ষ টাকা ডাক দিয়ে হাট নিয়েছি, তা আমার টাকাটা তো উঠাতে হবে। হাসিলের নামে যেভাবে আপনি যেভাবে ধরে, হাসিল যেভাবে আদায় করে, অনেক সময় এই বিষয়গুলো অপ্রীতিকর হয়ে যায়। এবং এই যে এক ধরনের কোনো হাটে এক ধরনের গুন্ডামি হয়। আপনি যথার্থ বলেছেন, যেটা কোনো হাতে যারা গরু কিনতে যায়, বিক্রয় করে যারা, তারা দুজনেই অসহায় হয়ে যায়। তো সেইগুলো কে রুখবে বলেন আপনি? আমরা বলি যে হাট ভেঙে দেবো, আমরা বলি যে রাস্তায় এখানে হাট বসতে দেবো না, এটা তো হচ্ছে না। এবং যানজট হচ্ছে, মানুষ আসতে যেতে, আপনি সেখানে যদি আপনার গাড়ি আধা ঘন্টা 30 মিনিট দাঁড়িয়ে থাকে শুধুমাত্র গরু রাস্তায় উঠে এসছে বলে, বাজারের চৌহদ্দি পেরিয়ে, আপনি তার সঙ্গে গিয়ে কিছু বলেন, অবস্থা খারাপ হয়েছে বলে আপনি সেখান থেকে যেতে পারবেন? মাস্তানে ভরা থাকে কোনো হাট। কিন্তু এটা যে কোরবানির যে মানে কি বলবো, কোরবানির যে আমাদের ঐতিহ্য বা কোরবানি যে জন্য আমরা করি, সেটা তো বোধহয় এখানে না। এটা হলো আমার নিয়তের উপর অনেক কিছু নির্ভর করে। যিনি কোরবানি দিচ্ছেন তার নিয়তের উপর অনেকটা সবটাই নির্ভর করে। বাকিটা তো মহান আল্লাহ তাআলা বলতে পারেন যে কার কোরবানি তিনি কবুল করলেন, করলেন না। কিন্তু যিনি কোরবানিটা দিচ্ছেন তার একটি ধর্মীয় চিন্তাবোধ থেকে কিন্তু এটি দিচ্ছেন, বিশ্বাস থেকে এটি দিচ্ছেন, আন্তরিকতার থেকে এটি দিচ্ছেন। সেখানে যদি আপনার মেকি কিছু থাকে, দেখানোর কিছু থাকে, কিংবা আপনার লাভ হলো না ক্ষতি হলো, সেটা বিবেচ্য বিষয় হয়, তাহলে সেটা যেই অর্থে কোরবানি দেওয়া, সেই অর্থে আপনি কতটা কামিয়াব হবেন, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না আর কি। আমি এখন যে প্রসঙ্গ নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই, সেখানে একটু বিব্রতকর হয় এই প্রশ্নটির ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়। আমরা সাবেক শিক্ষার্থী হিসাবে আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে চূড়ান্ত রকমের গর্ব করি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে যে শিরোনামটি হয়েছে, ভর্তির যোগ্যতাই ছিল না তবু ডক্টরেট ডিগ্রি পান বেনজির, এবং দিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা জড়িত হলো এবং ভর্তির যোগ্যতা ছাড়া ডক্টরেট পেয়ে গেলেন বেনজির আহমেদ সাহেব। তো এই যে এখন এত খবর বেরিয়ে আসছে, এতদিন কি ছিল, কেন হলো না, কি জন্য বেরোলো না, বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই ধরনের দায়িত্বটা কেন নিল? ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কোনো একটা ডিপার্টমেন্ট, জি, কোনো একজন শিক্ষক, মানে কোনো একটা ডিপার্টমেন্ট তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে না, বাইরে ভেতরেই, কিন্তু কোনো একটা ডিপার্টমেন্ট, কোনো একজন শিক্ষক, এবং তার সঙ্গে হয়তো আরও অনেকে জড়িত থাকতে পারেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিরাট বিষয়, অনেক ব্যাপক বিস্তৃত। এটার যেমন ঐতিহ্য আছে, আপনি যেটি বলেছেন এটাও সত্য, আপনার সঙ্গে আমি একমত যে আমাদের এই বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের যেমন গর্বের জায়গা আছে, অহংকারের জায়গা আছে। আমরা মর্যাদাবান হই, আমরা সম্মানিত হই যখন আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি কিংবা পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আবার দুঃখজনকভাবেও এটা সত্য যে বেশ কিছু ঘটনা আছে যেগুলো আমরা শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিব্রত হই। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা বিব্রত হন যখন আমরা নানা রকম অভিযোগ শুনি, অপ্রীতিকর অনেক ঘটনা যখন প্রকাশ্যে আসে, তখন কিন্তু আমরা বিব্রত হই যে এই বিশ্ববিদ্যালয় এগুলো আমরা নিতে পারি না। তো সেই জায়গাটায় আপনি ডক্টরেটের কথা যেটা বলেছেন, হ্যাঁ, মানে এও কি সম্ভব? আমরা শুনেছি ডক্টরেট হয়, কিনতে পাওয়া যায়, থিসিস অনেকে আছে, অনেকে আছে ডক্টরেটের নামের সঙ্গে কিন্তু এমফিলও করেন নাই, থিসিসও তিনি নিজে লেখেন নাই, কিংবা সার্টিফিকেট কিনেছেন। এখন তো দেখছি সনদ বিক্রি, যেটা আমরা কিছুদিন আগে দেখেছি যে পড়াশোনাই করতে হয় না, আপনি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সবই আপনি কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন। আপনার ওখানে যেতে হবে না, ক্লাস করতে হবে না, পড়াশোনা করতে হবে না, পরীক্ষা দিতে হবে না, ব্যবস্থা আছে। তো এই যদি হয় তাহলে আপনি বিশ্বাস এবং আস্থা কোথায় রাখবেন? আমাদের আগামী প্রজন্মে যারা আসবে, আমি আমার ছেলে মেয়েকে কেন ওই জায়গায় ভর্তি করাবো যেই জায়গায় ভুয়া সনদ পাওয়া যায়, যেই জায়গায় ডক্টরেট পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে? এখন এই কাজটি যারা করেছেন, যার ভর্তি হওয়ারই যোগ্যতা নাই, আবেদন করার যোগ্যতা নাই,
তিনি যখন ওখান থেকে সার্টিফিকেট নিয়ে আসছেন উত্তীর্ণ হওয়ার, তাহলে এটার একটা, আমার তো মনে হয় কোটি কোটি টাকার দুর্নীতি করার চেয়ে এটা বড় দুর্নীতি। অর্থনৈতিক দুর্নীতিটা আপনি এক পাশে, তার চেয়ে এটা অনেক বেশি ওজনদার দুর্নীতি। এই দুর্নীতির তদন্ত ব্যাপকভাবে হওয়া দরকার, এবং শুধুমাত্র যিনি করেছেন তা তিনি না, এই প্রক্রিয়ার সঙ্গে একদম যারা জড়িত ছিলেন তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে সমাজের সামনে আনতে হবে। বিশিষ্ট শিক্ষকের আমি বলতে চাই না যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলকভাবে এই সমাজের সামনে আনতে হবে, যাতে অন্য কেউ আর এই জাতীয় ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করার ঔদ্ধত্য দেখাতে না পারে। এটা খুব সুস্পষ্টভাবে আমরা বলতে চাই এই কারণে যে এটার সঙ্গে অনেক কিছু জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের যেসব শিক্ষার্থী আছে, যে মেধাবী শিক্ষার্থীরা আছে, এটা তাদের সবাইকে স্পর্শ করে, একটা ইউনিভার্সিটির পরপর কয়েকটা খারাপ ঘটনা হলে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা যেভাবে বিব্রত হন, মানে সবাই তো খারাপ না, 2টা 4টা 5টা 10টা কাহিনীর জন্য কিন্তু অনেক কিছু ম্লান হয়ে যায়। তো সেই জায়গাটায় এই ঘটনা যিনি সংঘটিত করেছেন, শোনা যাচ্ছে তার আবেদন করার মতো মার্কশিট ছিল না। তিনি 78 সালে এসএসসি, 80 সালে এইচএসসি, আপনার 2082 সালে ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কোনো কলেজ থেকে সম্ভবত। কিন্তু তিনি আবার 84 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ইংরেজিতে পড়াশোনা করেছেন, যেটা আমরা পত্রিকায় পেয়েছি যেটুকু। তো এই যদি হয় অবস্থা, তাহলে কঠিন মন্তব্য করা। এবং তিনি আমাদের অনেক সম্মানিত পদে ছিলেন, অনেক উচ্চ পদে ছিলেন, যেগুলো তিনি অলংকৃত করেছেন। এখন ওনার আগেও কেউ ডক্টরেট ছিল, আইজি জাভেদ পাটোয়ারির নাম, সাহেবের নামই তো বলতেই পারি আমরা। এর আগেও পুলিশ বিভাগে অনেক ডক্টরেট আছেন, পুলিশ বিভাগে অনেক মেধাবী মানুষ আছেন, কর্মরত আছেন অনেক। আমি তো অনেকের সঙ্গে, এবং আমার মনে হয়েছে, আমার স্বল্প শিক্ষায় মনে হয়েছে যে অনেক বেশি তারা মেধাবী। এই সমাজে অন্য যে কোনো পেশার মানুষের সঙ্গে মেধা প্রতিযোগিতায় পুলিশ বাহিনীতে বেশ কিছু সদস্য আছেন চৌকুশ, মেধাবী, স্মার্ট। কাজেই সেখানে অন্য কেউ ডক্টরেট হলো বা স্মার্ট হলো, সেটা আমাকে মেকিভাবে অর্জন করতে হবে, এই প্রতিযোগিতায় যাওয়া কোনোভাবেই ঠিক না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান শুরুর আগে ঈদে খরচ বাড়বে মশলাও, এটা নিয়ে একটু আলোচনা করছিলাম। মানে মশলাটা তো লাগে ঈদে, এবং যদি আমি বাড়ার ব্যাপারটা বলি, পেঁয়াজ বেড়েছে 10 ভাগ, রসুন বেড়েছে 69 ভাগ, আদা 23 ভাগ, দারুচিনি 19 ভাগ, লবঙ্গ 11 ভাগ, এলাচ 87% বাড়ছে। তাহলে থাকলো কি? বাংলাদেশে একটা শ্রেণী গড়ে উঠেছে মৌসুমী ব্যবসায়ী, মানে ও পেতে থাকে আর কি। একেবারে কয়েকটা মৌসুম আছে, যেই সব মৌসুমে ওই জিনিসটার ক্রাইসিস হবে, ওই পণ্যের ক্রাইসিস হবে, কিংবা ওই পণ্যের চাহিদা দ্বিগুণ হবে। এটা ধরে নিয়ে কিছু ব্যবসায়ী আছে, আশ্চর্যজনকভাবে সত্য যে এদের একটা সিন্ডিকেট আছে। আচ্ছা, আরও সত্য সেটা হলো যে এদেরকে প্রোটেকশন দেওয়া হয়। এরা প্রতি বছরই এই ঘটনা সংঘটিত করে, মানুষের পকেট থেকে, সাধারণ মানুষের পকেট থেকে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত থেকে, মানে জনগণের পকেট থেকে কয়েকশো কোটি টাকা রাতারাতি 7 দিন 10 দিনের মধ্যে এরা একেবারে পকেট মেরে নিয়ে যায়। এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। আপনি সমস্ত সংস্থাগুলো এদের নাম জানে, এদের ঠিকানা জানে, কারা কারা এই ব্যবসার সঙ্গে জড়িত সব কিছু জানে, কিছুই হয় না, এবং সবসময় আলোচনা হচ্ছে। তারপরে এই সিন্ডিকেট ভাঙা যায় না, এই সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, কারো আজ পর্যন্ত কোনো শাস্তি হয়েছে বলে আমাদের জানা নাই। এই যে প্রিয় অতিথি বললেন কারোই শাস্তি হয় না, অপরাধ করলে তো শাস্তিটা খুবই জরুরি, না হলে অপরাধ প্রবণতাটা বাড়ে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। আমরা ক্রিকেটের আলোচনা করলাম, একটা সুখবর জানালাম। আমরা একটু আশায় আছি নিশ্চয়ই সুপার 8-এ বাংলাদেশ ঢুকে যাবে। ভালো থাকবেন, খোদা হাফেজ। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।